আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? 2026 সালের প্রথম আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত বছরের শেষ দিন 31শে ডিসেম্বর আমরা একটা আলোচনা করেছিলাম 2026 সালে কার্যকরী হবে 10টি নতুন ল এবং 10টি পরিবর্তন নিয়ে। সেই আলোচনাটি অনেকেই শুনবেন ইনশাল্লাহ। সেখান থেকে অনেক নির্দেশনা পাবেন। তো 2026 সালে এসে আপনারা যারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আসলে গেটওয়ে কী? প্রকৃতপক্ষে যারা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান তারা ধৈর্য ধরে আজকের পুরো আলোচনাটি শুনবেন। এখানে 5টি বেস্ট গেটওয়ে আমরা তুলে ধরবো আপনাদের সামনে, সাথে আরও কিছু আনুষঙ্গিক কথা বলবো। অনেকগুলো প্রোগ্রাম 2026 সালের জন্য পজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়নি, কিন্তু 26 সালে ওপেন থাকবে না। অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো কমপ্লিটলি শাটডাউন, একদম ক্লোজ করে দেওয়া হয়েছে, সেই প্রোগ্রামগুলো চলমান থাকবে না। সেগুলো আপনাদের জেনে রাখা দরকার, কারণ অনেক ফ্রড এজেন্সি রয়েছে যারা আপনাদেরকে বন্ধ হওয়া অনেক প্রোগ্রামকেও সামনে এনে আপনাদের প্রসেসিং করতে বলবে। এই ধরনের অনেক ঝামেলায় পড়তে পারেন। তো আজকের আলোচনায় যারা সাথে আছেন থাকবেন, সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করি আপনাদের এই 2026 সালটা যাতে সুন্দরভাবে পার হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করেন এবং প্রকৃতপক্ষে তার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে আমাদেরকে কবুল করেন। তো 2026 সালে কী পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে আমরা আসবো। টপ 5 কানাডা পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েজ ইন 2026। 3,80,000 ব্যক্তি সুযোগ পাবেন এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডাতে এন্ট্রি করার 2026 সালে। তো এখানে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে যে প্রোগ্রামের অধীনে আপনারা জানেন, তারপরও দেখতেছেন এখানে এক্সপ্রেস এন্ট্রির অধীনে 1,09,000 ইমিগ্রেন্ট ভিসা তাদের টার্গেট। এটার সর্বোচ্চ লেভেল হতে পারে 1,20,000, সর্বনিম্ন 85,000। সেকেন্ড যে প্রোগ্রামটি, সেটাও আপনারা অনেকেই জানেন, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। গত বছরে ছিল 55,000, এই বছরে 60% কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবছরে আপনার 91,500 জন ব্যক্তি সুযোগ পাবেন এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে পার্মানেন্ট রেসিডেন্ট হতে। এটা সর্বোচ্চ লেভেল 1,05,000, সর্বনিম্ন 82,000। তৃতীয় যে প্রোগ্রামটি রয়েছে আপনাদের জন্য অল্টারনেটিভ হিসেবে, সেটা হলো আটলান্টিক ইমিগ্রেশন পাথওয়ে। সেই প্রোগ্রামে 4,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে, সর্বোচ্চ 5,000, সর্বনিম্ন 3,000। দুইটি নতুন পাইলট প্রোগ্রাম যেগুলো 2025 সালে চালু হয়েছে, RCIP অ্যান্ড FCIP, ফেডারেল ইকোনমিক পাইলট। এখানে 8,175টি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে, সর্বোচ্চ কোটা হলো এটার 11,800, সর্বনিম্ন 5,000। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা বৃহৎ আকারে ব্যক্তিরা এখানে স্পাউজাল স্পন্সরশিপের অধীনে পার্মানেন্ট রেসিডেন্ট লাভের সুযোগ পাবেন। সেই সংখ্যাটা হলো 69,000। এটা হচ্ছে ফ্যামিলি স্পাউসেস, পার্টনার্স অ্যান্ড চিলড্রেন স্পাউজাল স্পন্সরশিপ। তো আমরা এবার আরেকটু ডিটেলসে যাই। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটি বছরব্যাপী ওপেন থাকবে এবং যারা এখানে প্রোফাইল ক্রিয়েট করার যোগ্যতা রাখেন তারা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল ক্রিয়েট করা আর ইনভাইটেশন পাওয়ার মধ্যে পার্থক্যটা আমি একটু বলি। 300 টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি ফর্ম ওঠাতে পারবেন। আপনি যদি এইচএসসি এসএসসিতে 7 পান, দুটা মিলে, তাহলে আপনি ফর্ম ওঠাতে পারবেন। কিন্তু চান্স পাবে কারা? যারা AA+ধারী বা গোল্ডেন A+ধারী তারা। আশা করি মেসেজটা ক্লিয়ার। অর্থাৎ প্রোফাইল ক্রিয়েট করা আর এখানে আপনার ইনভাইটেশন পাওয়ার মধ্যে একটা বিরাট ফারাক আছে। তো আপনি সেই AA+ যদি পাইতে চান, সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনার স্কোরিংটা অনেক বাড়ানো। আপনার পড়াশোনাটা সর্বোচ্চ লেভেলের যদি হয়, মাস্টার্স বা পিএইচডি, তাহলে এডুকেশনের পয়েন্টটা সর্বোচ্চ লেভেলের হবে। আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট যদি IELTS-এ 9 পান, তাহলে আপনি সর্বোচ্চ সেখান থেকে পাবেন। তারপরে আপনার এখানে জব এক্সপিরিয়েন্স যদি বাড়ে, বয়সটা যদি একটা রিজনেবল পর্যায়ে থাকে, এইভাবে আপনারা হাইস্ট লেভেলের স্কোরটা উঠাইতে পারেন। এরপর পিএনপির ক্ষেত্রে যে বিষয়টি ঘটে, পিএনপিস রান কন্টিনিউয়াসলি বাট স্ট্রিমস অফেন ক্লোজ বেসড অন প্রভিন্সিয়াল কোটাস অ্যান্ড ইনটেক কন্ট্রোলস।
আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের ক্ষেত্রে যেটা ঘটে, এটা মূলত এমপ্লয়ার ড্রিভেন প্রোগ্রাম, অর্থাৎ এমপ্লয়ারদেরকে আপনি যদি ম্যানেজ করতে পারেন, তাদের কাছ থেকে একটা জব যদি নিতে পারেন এবং সেই সাথে প্রভিন্স থেকে একটা এন্ডোর্সমেন্ট লেটার নিতে পারেন, অ্যাজ লাইক প্রভিন্স অ্যাটেস্টেশন লেটার বা প্যাল স্টুডেন্টদের জন্য যেটা লাগে, এটা হলে তাহলে এআইপিতে আপনাদের জন্য সুযোগ হয়। সবচেয়ে বড় সুবিধা হলো এআইপিতে এখানে বয়সের কোনো লিমিট নাই, যে কোনো বয়সে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে আইএলটিএস রিকোয়ারমেন্টটাও খুবই কম। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইস্যু হলো এখান থেকে একটা জব, কোনো একজন ডেজিগনেটেড এমপ্লয়ার থেকে জব বাগিয়ে নেওয়া। এরপরে নতুন যে পাইলট প্রোগ্রাম ওপেন হয়েছে আরসিআইপি, এফসিআইপি, এগুলো মূলত ডেজিগনেটেড যে সমস্ত পার্টিসিপেন্ট কমিউনিটিজ রয়েছে তাদের কাছ থেকে আপনার এখানে নমিনেশন নিতে হবে। নমিনেশন না ঠিক, এখানেও জব অফারের মতোই বিষয়টা কাজ করে, আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। স্পন্সরশিপের ক্ষেত্রে যাদের ফ্যামিলি আউট অফ কানাডাতে আছে তাদের জন্য এটা খুবই কাজে দেয়। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি এক্সপ্রেস এন্ট্রি। এক্সপ্রেস এন্ট্রি নিয়ে পুরোনো কথা বলবো না, একটু আগেও আমি বেশ কিছু তথ্য দিয়েছি আপনাদেরকে। যারা আউট অফ কানাডা থেকে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে চান তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রি 3টি প্রোগ্রামের একটি প্রোগ্রামে তারা এলিজিবল হবেন, সেটা হলো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। এই ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আপনি যদি প্রোফাইল করতে চান, ওই যে ঢাকা ইউনিভার্সিটির ফর্ম ওঠানোর মতো যদি ফর্ম উঠাইতে চান আপনার 7 লাগবে, আর এখানে যদি প্রোফাইল করতে চান তাহলে আপনার সবগুলো ব্যান্ডে 6 অর্থাৎ আইএলটিএসে সবগুলো ব্যান্ডে 6 পেতে হবে জেনারেল ট্রেনিংয়ে। আপনার পড়াশোনা যে ইউনিভার্সিটি থেকেই করুন না কেন, কানাডা থেকে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে, ইসিএ যেটাকে বলা হয়। ইসিএ করাটা খুব কঠিন কিছু না, নিজে নিজে করতে পারবেন। এই কাজগুলো করতে হবে। তো ইসিএ করা এবং আপনার আইএলটিএস দেওয়া, এই দুটোর রেজাল্ট যখন আপনার হাতে আসবে তখনই কেবলমাত্র আপনি প্রোফাইল করবেন। আর আউট অফ কানাডা থেকে কিন্তু গত 2025 সালে একটাও জেনারেল ড্র অনুষ্ঠিত হয়নি। তো সুতরাং কানাডার বাইরে থেকে আপনি যদি আসতে চান তাহলে আপনাকে ক্যাটাগরি বেসড ড্রর মধ্যে পড়তে হবে। কী কী ক্যাটাগরি? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি, স্টেম ক্যাটাগরি, সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, এগুলোর মধ্যে থাকতে হবে, অথবা আপনার ট্রেড ক্যাটাগরিতে থাকতে হবে, অথবা আপনার এগ্রিকালচার ক্যাটাগরিতে থাকতে হবে। এই বিশেষ ক্যাটাগরি অথবা হেলথ কেয়ার সেক্টর, এই সেক্টরগুলো বা এই বিশেষ ক্যাটাগরির মধ্যে যদি আপনার প্রফেশন না থাকে তো আউট অফ কানাডা থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি যতই চেষ্টা করুন না কোনো পসিবিলিটি খুবই কম এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসা। সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট গেটওয়ে হলো স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসা, এসে পরবর্তীতে আপনার এখানে পিআরের জন্য এলিজিবল হওয়া। কারণ এক্সপ্রেস এন্ট্রি 80% কনভার্সন হয় ইন কানাডা থেকে, অর্থাৎ কানাডাতে যারা আছে তাদের থেকে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার আপনাদের সামনে। এবার হচ্ছে আমরা আরেকটু বিষয় খেয়াল করি যে কাদের জন্য এটা বেস্ট। স্কিল ওয়ার্কার্স উইথ স্ট্রং ল্যাঙ্গুয়েজ স্কোর, এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্পেশালি দোজ উইথ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা সর্বাধিক প্রায়োরিটি পায় এখানে। 2026 সালে কোটাটা দেখতে পাচ্ছেন আপনারা 1,09,000 ফেডারেল হাই স্কিল ক্যাটাগরিতে। আর এখানে ফিস কত লাগে সেটা একটা প্রশ্ন হতে পারে। এখানে একজন সিঙ্গেল ব্যক্তি যদি আবেদন করে তাহলে তার পার্মানেন্ট রেসিডেন্ট প্রসেসিং প্লাস আরপিআরএ বা ল্যান্ডিং ফি সহ তার $1,525 কানাডিয়ান ডলার খরচ হবে। প্রসেসিং টাইম, আপনি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে রাখলে এটা 10 বছরও লাগতে পারে যদি ইনভাইটেশন না পান। আর যদি ইনভাইটেশন পান 3 মাসের মধ্যে ইনভাইটেশন পেয়ে আপনি যদি অ্যাপ্লিকেশন জমা দেন, সেটা জমা দেওয়ার পরে কানাডা গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট তারা যদি অ্যাকনলেজমেন্ট দেয়, যেটাকে বলা AOR, সেটি পেলে তার 6 মাসের মধ্যে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা লেগে যাবে। সবচেয়ে কুইকেস্ট ওয়েতে কিন্তু এই এক্সপ্রেস এন্ট্রির অধীনেই ভিসা লাগে বা ভিসা হয়। তো এখানে অ্যাভেলেবিলিটি হচ্ছে এটা সারা বছর ব্যাপী থাকে। ইনভাইটেশনগুলো এখানে আপ ডাউন করে সবসময়, এক এক সময় এক এক ক্যাটাগরিতে ড্র হয়। এটা হতে থাকবে ইনশাল্লাহ 26 সালেও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হু ক্যান ইউজ এক্সপ্রেস এন্ট্রি, আমি অলরেডি বলেছি। এক্সপ্রেস এন্ট্রি ইজ নট এ প্রোগ্রাম, এটা অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রাম না, তবে এটা 3টি প্রোগ্রামের একটা সমন্বয়: কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম। Qualifying skill worker experience, language test result from an approved provider, education credential, admissibility, medical, পুলিশ ক্লিয়ারেন্স, এই বিষয়গুলো যদি থাকে আপনার তাহলে আপনারা এক্সপ্রেস এন্ট্রিতে আসার জন্য এলিজিবল হবেন। এবং আরেকটি বিষয় খেয়াল করতে হবে, আপনার সব কিছু ঠিক থাকলেও সেটেলমেন্ট ফান্ড যদি পর্যাপ্ত না থাকে তাহলে ইনভাইটেশন পাওয়ার পরেও অনেক অ্যাপ্লিকেশন রিফিউজ হয়। এই জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে সেটেলমেন্ট ফান্ড রাখতে হবে। তবে যারা কানাডাতে এখানে আসেন বা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করেন অথবা যাদের
জব অফার রয়েছে আউট অফ কানাডা থেকে হলেও আপনার যদি জব অফার থাকে তাহলে আপনার সেটেলমেন্ট ফান্ড লাগবে না। সেটেলমেন্ট ফান্ডটা কী জন্য? আপনি কানাডাতে কিন্তু বেকার হিসেবে আসতেছেন। বেকার হিসেবে এসে আপনি যদি কোনো ফান্ড না নিয়ে আসেন তাহলে তো আপনি ডিস্টার্ব করবেন। এখানে গভর্নমেন্ট থেকে ফান্ড চাবেন, বিভিন্ন জায়গা থেকে আপনি ফান্ড চাইতে পারেন। এই জন্য এই ধরনের ব্যক্তিদেরকে গভর্নমেন্ট অ্যালাউ করতেছে না। সেক্ষেত্রে তারা বলতেছে আপনার অবশ্যই থাকতে হবে। কিন্তু আপনি যদি আগে একটা জব পেয়ে যান কানাডা থেকে লিগাল ওয়েতে, তাহলে সেই জব দিয়ে যেহেতু আপনার ফ্যামিলি মেনটেন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের ফান্ড দেখানোটা ম্যান্ডেটরি না। আর যারা ইনসাইড কানাডাতে আছেন তারা তো কোনো না কোনো জব করতেছেন, এটা তো ধরে নেওয়া হচ্ছে, এই জন্য তাদের সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে না। তো যারা আউট অফ কানাডা থেকে আবেদন করতেছেন তাদের কী পরিমাণে সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে দেখুন। একজনের জন্য যদি আবেদন হয় তাহলে 15,263 কানাডিয়ান ডলার, দুইজনের জন্য হলে 19,101, তিনজনের জন্য হলে 30,360, চারজনের জন্য হলে 28,362, পাঁচজনের জন্য হলে 32,168, ছয়জনের জন্য হলে 36,280, সাতজনের জন্য হলে 40,382, সাতজনের অতিরিক্ত হলে প্রত্যেক অতিরিক্ত মেম্বারের জন্য 4,112 করে বাড়বে সেটেলমেন্ট ফান্ড। তো এই হলো অবস্থা। আমরা এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আপনাদেরকে একটা গুড ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবার আসে আমরা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে। এটা হচ্ছে আপনার প্ল্যান বিতে থাকে সবার, সেকেন্ড মেজর ওয়ার্কশোর পাথওয়ে। যারা পিআর হতে চান তাদের জন্য ক্যান্ডিডেট হু ডোন্ট র্যাঙ্ক হাই এনাফ ইন এক্সপ্রেস এন্ট্রি, যারা এক্সপ্রেস এন্ট্রির হাই স্কোরে কমপ্লিট করতে পারে না তাদের জন্যই এই পিএনপি। তবে পিএনপি আবার শর্ত সাপেক্ষ, সবার জন্যই অ্যাপ্লিকেবল না। বেস্ট ফর কাদের জন্য? বেস্ট ক্যান্ডিডেট উইথ টাইস টু এ প্রভিন্স। যেমন আপনি রিলেটিভস যদি থাকে সাসকাচুয়ানে, তারপর আপনার ম্যানিটোবায়, এলবার্টায়, এটা অনেক ক্ষেত্রে হেল্পফুল হয়। তারপরে হচ্ছে আপনি যদি এই প্রভিন্সগুলোতে ওয়ার্ক স্টাডি জব অফার পান, মানে এটা যে কোনো প্রভিন্সে ওয়ার্ক স্টাডি জব অফার থাকলে সেই প্রভিন্সে আপনার পিএনপি প্রোগ্রামের মাধ্যমে পিআর কনভার্ট হওয়া সহজ হয়। ইন ডিম্যান্ড অকুপেশনসে যদি আপনার জবগুলো থাকে তাহলে আপনি, অথবা প্রভিন্সিয়াল আপনি যদি ফিট হন তাহলে আপনার এর জন্য এটা বেস্ট হতে পারে। 26 সালের জন্য জেনেছেন যে 91,500 অ্যাডমিশন হবে। এরপরে অ্যাপ্লিকেশন রুট ইনহ্যান্সড পিএনপি আর একটা হলো বেস পিএনপি। তো এক্সপ্রেস এন্ট্রির কথা শুনলেন, এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক আপ আছে কিছু পিএনপি, সেগুলোকে বলা হয় ইনহ্যান্স পিএনপি। আর যেগুলো আপনার এক্সপ্রেস এন্ট্রির সাথে যুক্ত না সেগুলোকে বলা হয় নন এক্সপ্রেস এন্ট্রি বা বেস পিএনপি। এটা নিয়ে এখন ব্যাখ্যা করছি না। প্রসেসিং টাইম, total processing time for federal permanent residency can take anywhere between 1 to 3 years from the date you submit documents to the province and then apply to IRCC, depends on whether it is aligned with express entry or not. Availability. Most provinces run ongoing streams, but intakes can open close quickly based on caps. Eligibility criteria, what PNP is generally required. Every province and territory set its own eligibility rules, but the common building blocks typically include intent to live in the nominating province or territory, work experience aligned to provincial labor needs, language ability appropriate to the job and stream. Education and credentials that support employability, proof of settlement funds, especially if you are not already working in Canada, a qualifying job offer from an employer in the province. 2026 সালের টার্গেট অ্যান্ড হোয়াই ইট ইজ বিগ ডিল। তো 26 সালে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটাকে কেন আপনি এখানে টার্গেটের মধ্যে নেবেন সেটা একটা বিষয়। The PNP target is 91,500 admissions in 2026 with the range 82,000 to 105,000. That scale matters because PNP is one of the clearest ways province shape who becomes PR often with a more predictable fit than a national points pool. Why PNP stay open but feel unpredictable? PNP pathways are technically ongoing, but they have like a series of controlled intakes. If you want a PNP strategy that works in 2026, assume stream can pause without warning, quotas can be hit mid-year, provinces will keep tightening around labor market relevance, wage threshold or credential requirements. তো এখানে বিষয় হলো যে এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু কোটা পূরণ হলেই কিন্তু তারা সেই ইনটেকটা ক্লোজ করে দিতে পারে। তারপরে এখানে গভর্নমেন্টও চাইলেই এখন আপনার এটা ক্লোজ করতে পারে। কোন কোন প্রভিন্সে পিএনপি প্রোগ্রাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন: এলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, ম্যানিটোবা, নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, নর্থ ওয়েস্ট টেরিটরিজ, নোভা স্কোশিয়া, অন্টারিও, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, সাসকাচুয়ান, ইউকন।
তাহলে আমরা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম থেকে এবার চলে আসলাম আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম হচ্ছে টোটালি এমপ্লয় ড্রিভেন পিয়ার পাথওয়েজ, অলরেডি এটা নিয়ে কথা বলেছি। এখানে 4টি প্রভিন্সে আপনারা আবেদন করতে পারবেন: নিউ ব্রান্সউইক, নোভা স্কোশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। AIP snapshot for 2026 বেস্ট কাদের জন্য এটা বেস্ট? স্কিল ওয়ার্কার্স অ্যান্ড এলিজিবল ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট হু ক্যান সোর্স এ জব অফার ফ্রম এ ডেজিগনেটেড এমপ্লয়ার ইন আটলান্টিক কানাডা। তো যারা এই প্রভিন্সে এসে ডেজিগনেটেড এমপ্লয়ারদের থেকে জব নিতে পারবেন তাদের জন্য এটা বেস্ট। এই বছরের টার্গেট হলো 4000। কোর রিকোয়ারমেন্ট এখানে জব অফার ফ্রম এ ডেজিগনেটেড এমপ্লয়ার। তো ডেজিগনেটেড এমপ্লয়ার থেকে জব পাওয়াটাই হচ্ছে ম্যাটার। আমি এই জন্য অনেক ভাই বোনদেরকে বলি যারা বয়স বেশি হয়ে গেছে, স্বপ্ন দেখছেন কানাডাতে পিআর হওয়ার, তো তারা কোনোভাবেই পারতেছেন না, ভিজিট ভিসা নিয়ে কানাডাতে এসে আটলান্টিক প্রভিন্সে 1 মাস থাকুন, ঘুরুন ফিরুন, দেখুন। আপনি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেটার সাথে অ্যালাইন করে কোনো ডেজিগনেটেড এমপ্লয়ার থেকে যদি একটা জব অফার বাগিয়ে নিতে পারেন, দরকার হলে 4টি প্রভিন্সেই ঘুরুন। কারণ দেখা গেল যে আপনি জব করেছেন যে সেক্টরে, সেই সেক্টরে হয়তো আপনি যে প্রভিন্সে প্রথমে ল্যান্ড করেছেন সেখানে নেই। তো আপনার সাথে অ্যালাইন করে এই ধরনের জব অফার দিচ্ছে কোন প্রভিন্সের এমপ্লয়াররা, সেই এমপ্লয়ারদের সাথে কথা বলুন। তাদেরকে যদি ম্যানেজ করতে পারেন, যেমনি পারেন, তাহলে আপনাদের মানে মিডল এজে এসেও পিআরে কনভার্ট হওয়ার স্বপ্নটা পূরণ হবে। ইভেন 50 বছর বয়সেও হতে পারে, কারণ এখানে এজের কোনো লিমিট নেই। এবং এখানে জব অফার পাওয়া মানে পিআর প্রোগ্রামে আপনি এক ঢিলে 2 পাখি মারতেছেন, সাথে আপনি পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারতেছেন। প্রোগ্রাম স্ট্রাকচার: এমপ্লয়ার ড্রিভেন, সেটেলমেন্ট প্ল্যান, প্রভিন্সিয়াল ইনভেস্টমেন্ট, সার্টিফিকেট বিফোর পিআর সাবমিশন। প্রসেসিং টাইম, এখানে এখন প্রসেসিং টাইম অনেক বেড়ে গেছে, 37 মাস সময় লাগতেছে এখন এই প্রোগ্রামে আসার জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: হাই ইম্প্যাক্ট রিকোয়ারমেন্টস। EIP is designed for 2 broad candidate types: skilled foreign worker, international graduate of a recognized post-secondary institution in Atlantic, Canada. এখানে একটা বিষয় খেয়াল করতে পারেন, সেটা হলো যারা EIP বা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদন করতে চান, তারা চাইলে এই প্রভিন্সগুলোর যে পড়াশোনার প্রতিষ্ঠান রয়েছে, এখানে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে পড়াশোনা করলেই আপনি অটোমেটিক এলিজিবল হবেন। তো এটা একটা বড় একটা ফ্যাক্টর। মিডিল ইস্টে যারা আছেন তারা কিন্তু এটা করতে পারেন। উদাহরণ হিসেবে যদি বলি, মেমোরিয়াল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে আপনার নিউ ব্রান্সউইক, ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইক, এগুলোতে পড়াশোনাগুলো অটোমেটিকলি আপনি পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করবেন, এলিজিবল হবেন। The non-eligible gateway is the job offer. You must receive a job offer from a designated employer in Atlantic, Canada. From there, the EIP workflow is built around endorsement and settlement planning. How the EIP pipeline actually works. IRCC step-by-step outline shows a 2-stage endorsement, then PR logic. তো এখানে 2 স্টেপে আপনার কাজ করতে হবে। Endorsement stage: a designated EIP employer offered you a job. You got connected with settlement service to obtain a settlement plan. The employer submit the application for endorsement to the department. তো এখানে দেখুন মানে বেশ কিছু প্রসেস ফলো করতে হবে এই পিআর এর জন্য। ইউ রিসিভ এ প্রভিন্সিয়াল ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, ইউ মে রিসিভ এ ওয়ার্ক পারমিট সাপোর্ট লেটার ইফ ওয়ার্ক পারমিট ইজ রিকোয়ার্ড। এই কয়েকটা স্টেপ আমি কিন্তু দেখালাম। ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন স্টেজ: ইউ সাবমিট ইউর পিআর অ্যাপ্লিকেশন উইথ দি এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস। IRCC প্রসেস দি পিআর অ্যাপ্লিকেশন। ইউ মে অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট হোয়াইল পিআর ইজ প্রসেসড। তো এখানে যে বিষয়টি আপনাদের করতে হবে সেটা হলো যে আপনার যদি আপনি একজন ডেজিগনেটেড এমপ্লয়ারের কাছ থেকে জব অফার নিতে পারেন, তবে সেটা রেফারেন্সে আপনার প্রভিন্স থেকে ইনভেস্টমেন্ট নিতে হবে। সেই ইনভেস্টমেন্ট সার্টিফিকেটটা আপনার পিআর অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করতে হবে। এইভাবে আপনার স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। এবং এখানে কিন্তু এখন সময় অনেক বেশি লাগতেছে, এটাও মাথায় রাখতে হবে। ইফ অ্যাপ্রুভ, ইউ ক্যান ট্রাভেল টু আটলান্টিক কানাডা টু লিভ অ্যান্ড ওয়ার্ক। 4 নম্বর যে প্রোগ্রাম সেটা হচ্ছে রুরাল ইমিগ্রেশন পাইলটস। এই প্রোগ্রামটি গত বছর ফ্রুটফুলি চালু হয়েছে এবং ফ্রুটফুলি চলতেছে এখানে। These pilots are among the most important structural shift ongoing into 2026 because they are designed to channel PR into specific smaller communities and fill jobs that are difficult to staff locally. This pilot offer PR to skilled candidates who want to work and live in 1 to 18 সিলেক্টেড ক্যানাডিয়ান কমিউনিটিস। এখানে কানাডার বেশ কিছু কমিউনিটি রয়েছে যেগুলো বলা চলে একদম রুরাল এলাকাতে। সেই কমিউনিটিগুলোতে দক্ষ লোক থাকে না, তারা সবসময় শহরে চলে যায়, সবসময় মেজর সিটিগুলোতে চলে যায়। তো ওই জন্যে ওই কন্ডিশনে তাদেরকে পিআর প্রোগ্রাম ওপেনের সুযোগ দেওয়া হয়েছে। এরকম 18টা কমিউনিটি রয়েছে যে ওই কমিউনিটিগুলোর ওই টেরিটরির মধ্যে আপনাকে জব করতে হবে, সেখানে জব পেতে হবে এবং সেটার অধীনে পিআরে অ্যাপ্লাই করতে হবে।
এবং বাকি কন্ডিশনগুলো ফিল আউট করতে হবে, তাহলে আপনি রুরাল ইমিগ্রেশন পাইলট পাথওয়েতে আসতে পারবেন। RCIP focuses on rural and more remote communities. Why FCIP target rural and more remote francophone minority communities? RCIP FCIP snapshot 2026. তো এখানে কমিউনিটিজ সিলেক্টেড 14 রুরাল কমিউনিটিজ, 16 রুরাল কমিউনিটিজ। এখানে দেখুন রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এটা হলো এখানে 14টা প্রোগ্রাম, আর হচ্ছে ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এটা হলো 6টি কমিউনিটি প্রোগ্রাম। তো এখানে 6টি প্রোগ্রাম আছে এমন যেগুলোতে আপনার আসতে হলে অবশ্যই আপনাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং কুইবেকের বাইরে এই কমিউনিটিগুলোতে বসবাস করতে হবে, তাহলে আপনি এখানে পিআরএ কনভার্ট হতে পারবেন সহজে। স্কিল ওয়ার্কার উইথ এ কমিউনিটি বেসড জব, স্কিল ওয়ার্কার্স উইথ এ কমিউনিটি বেসড জব অফার ইন ফ্রাঙ্কোফোন মাইনরিটি কমিউনিটি। তো এখানে দেখুন আপনি RCIPতে যদি আপনি এখানে পিআর হতে চান তাহলে স্কিল ওয়ার্কার উইথ কমিউনিটি জব অফার পাইতে হবে, আর যদি আপনার FCIP দিয়ে কোয়ালিফাইড হইতে চান তাহলে স্কিল ওয়ার্কার্স উইথ এ কমিউনিটি বেসড জব অফার ইন এ ফ্রাঙ্কোফোন মাইনরিটি কমিউনিটি থেকে জব অফারটা পেতে হবে। তো এখানে 2026 সালের টার্গেট কাউন্টেড উইদিন ফেডারেল ইকোনমিক পাইলটস ইনক্লুডস কমিউনিটি ইমিগ্রেশন পাইলট টার্গেট 8175 জন ব্যক্তিকে এখানে পিআরের সুযোগ দেওয়া হবে এই প্রোগ্রামের অধীনে। এখানে ফিজ হচ্ছে 1525, দুইটি প্রোগ্রামে 1525 করে। কোর এলিজিবিলিটি স্ট্রাকচার, তো এখানে আপনার প্রথমে জব অফার পেতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, সেটেলমেন্ট ফান্ড থাকতে হবে। এগুলো হলে এগুলো রেফারেন্স আপনি পিআর অ্যাপ্লিকেশন করতে পারবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর RCIP, এখানে যে এলিজিবিলিটিগুলো লাগবে আপনাকে একটা ভ্যালিড জব অফার নিতে হবে ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে, এই কমিউনিটিগুলো থেকে। এরপরে আপনাকে কমপক্ষে এখানে 1 বছরের জবের অভিজ্ঞতা থাকতে হবে বিগত 3 বছরের মধ্যে। এরপর আপনার জিটি জেনারেল ট্রেনিংয়ে ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকতে হবে, সেটা খুব বেশি হাই লেভেলের লাগবে তা কিন্তু না। এরপরে আপনার যদি বাইরে দেশের মানে আউট অফ ক্যানাডার পড়াশোনা হয় সেটার ECA থাকতে হবে, আর যদি ক্যানাডা থেকে পড়াশোনা হয় তাহলে তো লাগবে না। এরপরে আপনার পর্যাপ্ত পরিমাণে সেটেলমেন্ট ফান্ড আছে সেটা এখানে শো করতে হবে আপনার এবং আপনার পরিবারের জন্য। এইভাবে আপনারা এখানে এলিজিবল হবেন। ফ্রাঙ্কোফোন কমিউনিটি প্রোগ্রামে এলিজিবিলিটিটা দেখুন, এখানেও আপনার একটা জব অফার নিতে হবে এই কমিউনিটিগুলো থেকে, 1 বছরের জবের অভিজ্ঞতা থাকতে হবে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে। এরপরে আপনাকে এখানে প্রুভ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বাই টেকিং অ্যান অ্যাপ্রুভ টেস্ট, হ্যাভ এ ক্যানাডিয়ান এডুকেশনাল ক্রিডেন্সিয়াল ফরেন ইকুইভ্যালেন্ট, প্রুভ অ্যান্ড ইনাফ মানি টু সাপোর্ট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। তো এখানে বলে রাখি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে বা সেই একটা টেস্ট দিতে হবে, টেস্টের রেজাল্ট থাকতে হবে, হাই লেভেলের লাগবে না, এখানে 5 পেলেও হবে যতটুকু জানি। ওয়াই দিস পাইলটস আর ওপেন বাট স্টিল কম্পিটিটিভ, এটা আমি পড়তেছি না, স্কিপ করলাম, এটা কম্পিটিটিভ অবশ্যই। 5 নম্বর যে প্রোগ্রাম সেটা হলো স্পাউজাল স্পন্সরশিপ। কানাডাতে যে সমস্ত পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন আছে তারা যদি কেউ আনমেরিড হয় তো তাহলে তাদের তো বিয়ে শাদী করতে হবে, তো তারা কাদেরকে বিয়ে করবে? তারা কানাডার সিটিজেন বা পিআর হোল্ডারদেরকে বিয়ে করলে যদি করে তাহলে ঝামেলা শেষ, লেটার চুকে গেল, তাদের আর কোনো দিকে তাকাতে হবে না। কিন্তু তারা যদি নন ক্যানাডিয়ান বা নন সিটিজেন নন পার্মানেন্ট রেসিডেন্ট কাউকে বিয়ে করে তাহলে বিয়ে শাদীর পরে সে যেহেতু কানাডাতে থাকতেছে তো তার স্পাউসকেও তো এখানে কানাডার পিআর করা দরকার। সেই রেফারেন্সে সেই সুবিধা দেওয়ার জন্য মূলত কানাডা গভর্নমেন্ট এই বছরে 69,000 ব্যক্তিকে সুযোগ দিবে তাদের স্পাউসদেরকে পিআরে কনভার্ট হওয়ার জন্য। তো এটাই হলো মূল কাহিনী। এই ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়গুলো প্রমাণ করতে হয় যে অ্যাকচুয়ালি বিয়েটা যে লিগাল, এটা শুধু ইমিগ্রেশন হেল্প নেওয়ার জন্য আপনারা করতেছেন তা কিন্তু না। এই পিআর প্রোগ্রামে কিন্তু অনেক ম্যানিপুলেশন হয়, অনেকে 50 লাখ টাকা পর্যন্ত কন্ট্যাক্ট করে যে জাস্ট তাকে ওয়াইফ হিসেবে দেখালে বা হাজব্যান্ড হিসেবে দেখালে তার এই প্রোগ্রামে সে যদি পিআর হতে পারে তাকে এক্সট্রা 50 লাখ টাকা দেবে। এরকম ঘটনা ঘটছে, আমরা দেখছি প্র্যাকটিক্যালি। তো এখানে এই প্রোগ্রামটা ব্যাখ্যা করার কিছু নেই, আপনারা এটা জানেন, আমি স্কিপ করি। এটা কাদের জন্য বেস্ট? এখানে জাস্ট কাপলস উইথ জেনুইন কোয়ালিফাইং রিলেশনশিপ হোয়ার দি স্পন্সর মিটস এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। 2026 অ্যাডমিশন টার্গেট এখানে 69,000 নিবে, সেটা আমি বলেছি আগেই। হু ক্যান অ্যাপ্লাই স্পন্সর অ্যান্ড প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টস সাবমিট টুগেদার থ্রু দি পিআর পোর্টাল। পিআর পোর্টালে এখানে যিনি স্পন্সর করবেন তাকেও আবেদন করতে হবে, যিনি এখানে পিআর হতে চান তাকেও আবেদন করতে হবে। 2 টিয়ার সিস্টেমে এখানে আবেদন করতে হবে, অর্থাৎ আপনার 2 জনকে আবেদন করতে হবে। এখানে ফিজ হচ্ছে 1205 এবং চিলড্রেন সহ যদি হয় তাহলে এখানে 170।
আর আমি শুধু নতুন বিয়ের কথা বলেছি। এমন হতে পারে যে হ্যাঁ, আপনি মিডল ইস্টে কানাডাতে এসে পিআর হয়েছেন, আপনার হয়তো ফ্যামিলি রেখে এসেছেন, এখন আপনি ফ্যামিলিকে পিআরে কনভার্ট করতে চান, তাহলে আপনি আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে পিআরে কনভার্ট করাতে পারেন, তাদের ইভেন বাচ্চাসহ, বাচ্চাদের বয়স যদি আপনার বিলো 22 হয়। প্রসেসিং টাইম, এটার প্রসেসিং টাইমটা ভ্যারি করে। কুইবেক প্রভিন্সে হলে বেশি সময় লাগে, নন কুইবেক হলে কম সময় লাগে। নন কুইবেক হলে 14 থেকে 20 মাস সময় লাগে। অ্যাভেলেবিলিটি, এটাও বছরব্যাপী সাধারণত এটার ইনটেকগুলো ওপেন থাকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে অবশ্যই কমপক্ষে 18 বছর বয়স হতে হবে, বি এ ক্যানাডিয়ান সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট অর পারসন রেস্ট্রিক্টেড আন্ডার দি ক্যানাডিয়ান ইন্ডিয়ান অ্যাক্ট। যারা এখানে স্পন্সর করবেন তাদের জন্য এলিজিবিলিটি দেওয়া রয়েছে। লিভ ইন ক্যানাডা উইথ এ স্পেসিফিক কনসিডারেশন ইফ ইউ আর ক্যানাডিয়ান সিটিজেন লিভিং আউটসাইড ক্যানাডা। তো এখানে পার্মানেন্ট রেসিডেন্ট যারা, তারা যদি স্পাউসদের জন্য এই প্রোগ্রামে আবেদন করতে চান, তাদের অবশ্যই কানাডা থেকে আবেদন করতে হবে। যারা সিটিজেন, তারা কানাডার বাইরে বসবাস করলেও তারা এখানে তাদের স্পাউসদের জন্য আবেদন করতে পারবে। প্রুফ ইউ আর নট ইনএলিজিবল টু স্পন্সর রিজন সাচ অ্যাজ সার্টেন ক্রিমিনালিটি, অর্থাৎ কেউ যদি অযোগ্য হয় বিভিন্ন কারণে, ক্রিমিনাল রেকর্ডের কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে, বা এর আগেও যদি কাউকে স্পন্সর করে থাকেন, অনেকে বিজনেস হিসেবে নিতে পারেন, যেমন বললাম টাকার বিনিময়ে এই ধরনের ঘটনা ঘটায়, এই ধরনের ব্যক্তিদেরকে নন এলিজিবল ঘোষণা দেওয়া হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু ডু হু ক্যান স্পন্সর স্পাউস, কমন ল পার্টনার, কনজুগাল পার্টনার, ডিপেন্ডেন্ট চিলড্রেন, এই ব্যক্তিদেরকে স্পন্সর করা যাবে। হাউ দি অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, এখানে দুইটি অ্যাপ্লিকেশন দিতে হয়। দি স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন, যিনি স্পন্সর করবেন তাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয় টু বিকাম স্পন্সর, আর একটা হলো দি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন, প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইজ ফর পিআর। তো একজন আবেদন করবেন, তিনি স্পন্সর হওয়ার জন্য আবেদন করবেন, আর একজন পিআর হওয়ার জন্য আবেদন করবেন। তো আমরা 5টি প্রোগ্রাম কাভার করেছি। এবার আমরা একটু শর্ট লিস্ট যদি করি, এখানে কোন প্রোগ্রামের জন্য কারা বেস্ট ফিট করবেন। ইউর সিচুয়েশন, ইউ হ্যাভ স্ট্রং ল্যাঙ্গুয়েজ স্কোর, স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিটিটিভ প্রোফাইল, এবং বয়সটা যদি মডারেট থাকে তাহলে এক্সপ্রেস এন্ট্রির জন্য আপনি বেস্ট ফিট, প্লাস এ পিএনপি ব্যাকআপ। ইউ হ্যাভ এ জব অফার টাইড টু এ প্রভিন্স অ্যান্ড এ রিয়ালিস্টিক নমিনেশন রুট, আপনার জন্য পিএনপি প্লাস এক্সপ্রেস এন্ট্রি দুটাই আপনার জন্য বেস্ট হতে পারে। ইউ ক্যান সিকিউর এ জব অফার ফ্রম এ ডেজিনেটেড এমপ্লয় ইন আটলান্টিক কানাডা, আপনার জন্য এআইপি প্রোগ্রাম বেস্ট ফিট হবে। ইউ ক্যান সিকিউর এ জব অফার ফ্রম এ ডেজিনেটেড এমপ্লয় ইন এ পার্টিসিপেটিং কমিউনিটি, আপনার জন্য আরসিআইপি অর এফসিআইপিতে আপনি এলিজিবল হবেন। আপনার স্পাউস যদি কানাডার বাইরে থাকে, আপনি যদি সিটিজেন বা পিআর হন, তাহলে আপনি স্পাউসের স্পন্সরশিপের মাধ্যমে তাকে পিআর কনভার্ট করার জন্য চেষ্টা করতে পারেন। এবার আসি কোন কোন প্রোগ্রামগুলো 2026 সালে পজ থাকবে, যেগুলো 2026 সালে টোটালি অ্যাপ্লিকেশন নেবে না। এটা হলো হোম কেয়ার ওয়ার্কার, ইমিগ্রেশন পাইলটস, রিসেন্টলি এটাকে পজ করে দেওয়া হয়েছে। স্টার্ট আপ ভিসা যারা ফেডারেল বিজনেস ভিসা আসতে চান, মূলত বিজনেস পিপলরা অনেকেই ফুল ফ্যামিলি সহ টাকার বিনিময়ে এখানে মূলত আসতে চান, সেই প্রোগ্রামটা পজ করা হচ্ছে। আগের যে সমস্ত অ্যাপ্লিকেশন ছিল সেগুলো প্রসেসিং হবে, নতুন অ্যাপ্লিকেশন এখানে প্রসেস করা হবে না। সেটাই তো, আগের যারা অ্যাপ্লিকেশন করে বসে আছেন তাদের ভয় পাওয়ার কিছু নেই, তবে তাদের এলিজিবিলিটি চেকের ক্ষেত্রে অবশ্যই আরও তারা বেশি কমপ্লায়েন্স মেনটেন করবে। সেলফ এমপ্লয়েড পারসন, এই প্রোগ্রামটাও আগে থেকে পজ আছে। টোটালি শাটডাউন, টোটালি বন্ধ হয়ে গেছে এরকম কিছু প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে নাম্বার 1 হলো এগ্রিফুড পাইলট, পিপল হু অ্যাফেক্টেড বাই দি কনফ্লিক্ট ইন সুদান, এই প্রোগ্রামটা বন্ধ। ফ্যামিলি বেসড প্রোগ্রাম ফর কলম্বিয়ানস, হাইতিয়ানস অ্যান্ড ভেনিজুয়েলিয়ানস। তারপর রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট, এটি এখন বন্ধ, এটার বদলে কিন্তু আরসিআইপি, এফসিআইপি চালু করা হয়েছে। তারপরে আউট অফ স্ট্যাটাস কনস্ট্রাকশন ওয়ার্কার, তাদের প্রোগ্রাম আর প্রসেস করা হবে না। ইউক্রেনিয়ান ন্যাশনালস উইথ ফ্যামিলি ইন কানাডা, তাদের অ্যাপ্লিকেশন প্রসেস করা হবে না। ফ্যামিলিজ অফ ফ্লাইট PS752 ভিকটিমস, তাদেরও অ্যাপ্লিকেশন আর প্রসেস করা হবে না। তো আজকের আলোচনা আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। মূলত আমরা 2026 সালের প্রথম আলোচনায় কানাডাতে 3,80,000 ব্যক্তিকে পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়ার যে গোল কানাডা গভর্নমেন্ট নিয়েছে, সেখানে আমাদের যে সমস্ত শ্রোতামণ্ডলী রয়েছেন বা নতুন শ্রোতা যারা হবেন, তারা যাতে করে কোয়ালিফাই করতে পারে, সেক্ষেত্রে কী কী এলিজিবিলিটি লাগবে, কী কী প্রোগ্রামের সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো আপনাদের সামনে বছরের শুরুতেই আমরা ডিসক্লোজ করে দিলাম। এবার আপনারা আপনাদের যোগ্যতার আলোকে আপনাদের নিজেদেরকে সাজান, আপনারা পিআর হন, এই শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।